শিক্ষার্থীরা আমাদের জিরো টু হিরো বায়োলজির একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটা চলছে তোমাদের জন্য, সেই কোর্সের আজকে কিন্তু 3 নম্বর ক্লাস শুরু হয়ে গেল। আমরা তোমাদের অলরেডি 2টা ক্লাস করিয়েছি। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে তোমাদের কাছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যত ক্লাস আপলোড দিব সবগুলো ইউটিউবে আপলোড দিব। আর তোমরা মেডিকেল আউটরিমের সাথে থাকলে আশা করি তোমাদের বায়োলজির ভয় একদমই দূর হয়ে যাবে, কারণ আমি একদম বেসিক থেকে অ্যাডমিশন সব কিছু কীভাবে তুমি কাভার করবা সেটাই আমি এখানে দেখাই দিতেছি মূলত। আর বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে, আর এক্সামে কিন্তু বোর্ডে নাম তুলতে হবে। এই চ্যাপ্টার শেষ হলে কিন্তু এই চ্যাপ্টারের উপর আবার 100 মার্কের একটা এক্সাম হবে। তো আমরা গতদিন কি পড়লাম? আমরা গতদিন পড়েছি যে কোষ প্রাচীর, তাই না? কোষ প্রাচীর পড়েছো। কোষ প্রাচীরের পরে কোষঝিল্লি পড়েছো। কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আমি জানিয়েছি, কোষঝিল্লির গঠন সম্পর্কে জানিয়েছি। আজকে আমরা পড়ব কোষ প্রাচীর এবং কোষঝিল্লির পরে কি বলতো, একটা কোষের ভিতরে কি থাকে? এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি, এখানে একটা কোষের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজমেও বিভিন্ন অর্গানেলিস থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে। তো আমরা জানি যে কোষঝিল্লির ভেতরে যে থকথকে জেলের মতো পদার্থটা আছে সেটা সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা কি থাকে? নিউক্লিয়াস থাকে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, তার সাথে একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস ব্যতীত সাইটোপ্লাজমের যে থকথকে জেলের মতো পদার্থ এবং সেখানে যে অঙ্গাণুগুলো, এটাই মূলত আমাদের সাইটোপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এবং কোষঝিল্লির ভেতরে যা আছে সেটাই সাইটোপ্লাজম। সেখানে থকথকে জেলের মতো পদার্থও থাকতে পারে, বিভিন্ন অর্গানেলিসও থাকতে পারে। তাহলে সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে সাইটোমাতৃকা থাকে এবং বিভিন্ন অর্গানেলিস থাকে। এই মাতৃকা হলো অর্ধতরল টাইপের পদার্থ। মাতৃকাটা কীরকম? অর্ধতরল টাইপের, দানাদার এবং অর্ধস্বচ্ছ টাইপের। অর্ধস্বচ্ছ, সমধর্মী, এটা সমধর্মী অর্থাৎ ভেতরে সব পদার্থগুলো একই রকম ক্যারেক্টার আর কি মাতৃকার। কলয়েডাল পদার্থ, একটা কলয়েডাল পদার্থ, ক্রিস্টালয়েডাল না কিন্তু কলয়েডাল। পরীক্ষা যদি আসে নিচের কোনটা সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য নয়, অর্ধস্বচ্ছ, সমধর্মী, ক্রিস্টালয়েডাল, কলয়েডাল, অ্যান্সার কি হবে? ক্রিস্টালয়েডাল, তাই না? এবং এই সাইটোপ্লাজমের যে মাতৃকা, মাতৃকার আরেক নাম কিন্তু হায়ালোপ্লাজম। মাতৃকার আরেক নাম কি বলতো? মাতৃকার আরেক নাম হায়ালোপ্লাজম। বর্তমানে একে আবার সাইটোসোলও বলা হয়। বিজ্ঞানী লার্ডলি, A.H. লার্ডলি প্রথম সাইটোসোল শব্দটা ব্যবহার করেন। বিজ্ঞানী A.S. লার্ডলি প্রথম সাইটোসোল শব্দটা ব্যবহার করেছেন। সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি আছে, প্রচুর পরিমাণে পানি আছে, এবং সাইটোপ্লাজমের মধ্যে অপেক্ষাকৃত ঘন, কম দানাদার, বাইরের দিকে শক্ত একটা অঞ্চল আছে, তার নাম এক্টোপ্লাজম। আচ্ছা, আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, ধরো এখানে, আচ্ছা ওকে, ধরো এটা সাইটোপ্লাজমের প্যাটার্নটা দিলাম আমি। সাইটোপ্লাজমে একদম পরিধির দিকে যে জায়গাগুলো, এটা একটু শক্ত টাইপের। এদিকে যে সাইটোপ্লাজমগুলো থাকে এটা একটু শক্ত টাইপের। কীরকম বলো তো? হালকা একটু শক্ত, তোমার ঘন, অপেক্ষাকৃত ঘন এবং কম দানাদার এই বহিস্থ যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে এক্টোপ্লাজম। এক্টোপ্লাজমটা বাইরের দিকে এবং শক্ত টাইপের, হালকা। তোমরা ডিমের কুসুম খাইছো না? ডিমের কুসুমের বাইরের দিকে একটু শক্ত শক্ত টাইপের, ভিতরে কিন্তু নরম, ওরকম আর কি। বাইরের দিকে যে শক্ত শক্ত অপেক্ষাকৃত ঘন, কম দানাদার যে সাইডটা, এইটার নাম হচ্ছে এক্টোপ্লাজম। এবং ভেতরে সেন্টারের দিকে আস্তে আস্তে, সেন্টারের দিকে গেলে ঘনটা কমে যায়, কম ঘন যে অঞ্চলটা এবং একটু নরম টাইপের, সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডো মানে ভিতরে। তাহলে বাইরের দিকে আমরা কি দেখলাম? এক্টোপ্লাজম, ভেতরের দিকে এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজমটা মোটামুটি ঘন এবং কম দানাদার, এটা মনে রাখবা। একই ঘন কাদা, এখানে লিখে দিয়েছি দেখো, এক্টোপ্লাজম অপেক্ষাকৃত কম ঘন, একই ঘন কাদা দিয়ে, কম, দা দিয়ে দানাদার। তাহলে একই ঘন কাদা দিয়ে আমরা কি মনে রাখতে পারবো? অপেক্ষাকৃত ঘন, কম দানাদার, ঠিক আছে? এবং সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানির চাইতে বেশি। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্বটা পানির চাইতে বেশি। আমরা বলেছিলাম থকথকে জেলের মতো পদার্থ, প্রোটোপ্লাজম, ডিমের যে জেলের মতো পদার্থটা আছে ওইটার কথা বলছিলাম, ওইটারও তোমার পানি থেকে বেশি ঘন, তাই না? ওরকম সাইটোপ্লাজমটাও পানি থেকে বেশি ঘন, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব একের চাইতে বেশি, মানে একের চাইতে বেশি, দ্যাট মিনস পানির চাইতে বেশি।
সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো তো আমি তোমাদের গতদিনই বলছি, কিছু অঙ্গাণু আবরণ আছে, কিছু তো আবরণ নাই। আবরণহীন কোনগুলো, আবরণবদ্ধ কোনগুলো, এটা তো পড়েছো তাই না? এনভেলপ কোনটা, নন এনভেলপ কোনটা, অথবা ঝিল্লিহীন কোনটা বা ঝিল্লি যুক্ত কোনটা, এগুলো পড়েছো। সাইটোপ্লাজমের কাজ কি? সাইটোপ্লাজমের ভিতরে আসলে থাকেটা কি? সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ থাকে, দেখো বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ থাকে, এবং এই সাইটোপ্লাজম জৈবিক কাজ করে থাকে, অম্লত্ব ও ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে থাকে। সাইটোপ্লাজম বজ্র পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। সাইটোপ্লাজম কি নিষ্কাশনে সাহায্য করে? বজ্র পদার্থ নিষ্কাশনে সাহায্য করে, উত্তেজনায় সারাদান করে, এবং সাইক্লোসিসের মাধ্যমে বিভিন্ন অঙ্গাণুগুলো নড়াচড়া করে। আমরা সাইক্লোসিসের কথা বলেছিলাম না, প্রোটোপ্লাজমের চলনকে সাইক্লোসিস বলে। ভিতরের অঙ্গাণুগুলো নড়াচড়া করে সাইক্লোসিসের মাধ্যমে। এবং এই সাইটোপ্লাজমের ভেতরে একটা কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে কি থাকে? এরকম করে একটা কোষ গহ্বর থাকে। কোষ গহ্বরের বাইরে একটা আবরণ আছে, কোষ গহ্বরের বাইরে একটা পর্দা আছে, আবরণ আছে। এই পর্দাটা সাইটোপ্লাজমীয় একটা পর্দা, সাইটোপ্লাজম থেকেই তৈরি হয়েছে, এই জন্য সাইটোপ্লাজমীয় পর্দা। এই পর্দাটার নাম টনোপ্লাস্ট। কোষ গহ্বরের বাইরে যে আবরণের মতো একটা পর্দা আছে, এই পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। এই টনোপ্লাস্টটা অনেকটা রাবার জাতীয়, ইলাস্টিক টাইপের, ঠিক আছে? তাহলে কোষ গহ্বরের বাইরে একটা আবরণ আছে, আবরণটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। এইটুকু ক্লিয়ার? আমরা আশা করি ক্লিয়ার। এখানে দেখো সাইটোপ্লাজমের কাজ হাসান স্যারের বইয়ের এবং আজিবুর স্যারের বইয়ের দুইটাই আমি পাশাপাশি দিয়ে দিয়েছি, এবং একটা নেমোনিকার মাধ্যমে তোমরা হাসান স্যারের বইয়ের সাইটোপ্লাজমের কাজটা মনে রাখতে পারবা। ক্ষুদ্র জীবের অক্ষমতায় উপহার, সেটা দিয়ে ক্ষুদ্রর খ দিয়ে ক্ষুদ্রাঙ্গ ধারণ, জীবের জি দিয়ে জৈবিক কাজ করা, ব দিয়ে বজ্র পদার্থ নিষ্কাশন করা অর্থাৎ রেচন প্রক্রিয়া সাহায্য করে, অ দিয়ে অম্লত্ব নিয়ন্ত্রণ করে, খ দিয়ে ক্ষারকত্ব নিয়ন্ত্রণ করে, রস্য দিয়ে উত্তেজনা সাহায্য করে, এবং প দিয়ে পানি শোষণে সাহায্য করে। তুমি এটা মুখস্থ করে ফেলবা, কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অর্গানিলিসের কাজ, মানে যত কাজ আছে, অনেক কাজ আছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা অনেক বড়, এবং তোমরা যারা 26 ব্যাচে আছো অথবা যারা ফার্স্ট ইয়ার এই বছর আর কি 25-26 ব্যাচ যারাই বলো না কেন, তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসিতেও এখান থেকে কোশ্চেন হয়, এমসিকিউ আসে। এই চ্যাপ্টারটা ভয় লাগে অনেকের। তোমরা ফার্স্ট ইয়ারে যারা প্রথমেই বোটানি শুরু করো, এই চ্যাপ্টার এত বড় দেখে বিরক্ত লেগে যায়, আবার ভয় লাগে। আমি আশা করি আমার ক্লাসগুলো যদি নিয়মিত করো, তোমাদের বিরক্তও চলে যাবে, ভয়ও চলে যাবে। আমি অনেক সুন্দর করে তোমাদের বুঝাচ্ছি। ওকে, এরপরে আমরা দেখলাম যে সাইটোপ্লাজমের ভিতরে পানি আছে, এবং এখানে জৈব এবং অজৈব পদার্থ আছে। কি আছে বলো তো? জৈব এবং অজৈব পদার্থ আছে। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কতটুকু? কোষভেদে 65 থেকে 96% পানি। তবে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে তোমার 75% পানি। পানি আছে। প্রাণী কোষে 67% পানি। পানির পরিমাণটা একটু মনে রাখো, হ্যাঁ? উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে পানি 75%, প্রাণী কোষে হচ্ছে 67%। দুইটা মনে রাখা দরকার আমাদের। এছাড়া এখানে প্রোটিন আর বিভিন্ন পদার্থ থাকে, দেখতে পারো, কিন্তু মেইনলি পানির পরিমাণটা এটা জানা দরকার। এবং সাইটোপ্লাজমে বিপাকীয় ভূমিকা, সাইটোপ্লাজমের যে মেটাবলিক রুলসটা আছে, সাইটোপ্লাজমের ভিতরে কি রিঅ্যাকশন ঘটে? মেটাবলিজম মানে কি? রিঅ্যাকশন, তাই না? সাইটোপ্লাজমের ভিতরে অনেক ধরনের মেটাবলিজম ঘটে, অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। এই ক্রিয়া বিক্রিয়াগুলো কিছু হচ্ছে গঠনমূলক বা উপচিতিমূলক, গঠনমূলক বা উপচিতিমূলক, ধ্বংসাত্মক বা অপচিতিমূলক। উপচিতিমূলকের আরেক নাম অ্যানাবলিজম, ধ্বংসাত্মকের আরেক নাম ক্যাটাবলিজম। উপচিতিমূলক বা গঠনমূলক যেটা, সেটা উপচিতি থেকে আমরা উপকারী মনে রাখবো, উপকার ভালো টাইপের আর কি, হ্যাঁ? আর একটা ধ্বংসাত্মক বা অপচিতি, এটা ক্যাটাবলিজম। তাহলে কয় রকমের রিঅ্যাকশন ঘটে সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে 2 রকমের রিঅ্যাকশন ঘটে। একটা হচ্ছে গঠনমূলক বা উপচিতিমূলক, আর একটা ধ্বংসাত্মক বা অপচিতিমূলক। একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা ক্যাটাবলিজম, ঠিক আছে? এবং এই সাইটোপ্লাজমে অনেক ধরনের রিঅ্যাকশন তো ঘটেই। সাইটোপ্লাজমের জীবের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ হচ্ছে শ্বসন। এটা অনেক ইম্পর্টেন্ট। জীবের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ কি? আমরা যারা জীব, আমাদের শ্বসন প্রক্রিয়া চলতেছে না? শ্বসন প্রক্রিয়া কি হয়? আমরা যে গ্লুকোজ জাতীয় খাবার খাই, গ্লুকোজ অর্থাৎ C6H12O6 এর সাথে অক্সিজেন বাইন্ড করে, অক্সিজেন জারণ হয়। অক্সিজেন জারণ হয়ে এই কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। সাথে কি তৈরি হয়? আরও এটিপি, শক্তি তৈরি হয়, তাই না? যাই হোক, এটা পরে বোঝাবো। কিন্তু এই জীবের জীবনের সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ হচ্ছে শ্বসন। এবং এই শ্বসনের প্রথম পর্যায়ে, শ্বসনে অনেকগুলো পর্যায়ে আছে। তোমরা যখন 9 নম্বর অধ্যায় পড়বা, তখন দেখবা শ্বসনের মধ্যে গ্লাইকোলাইসিস আছে, তারপরে হচ্ছে ক্রেব চক্র আছে, এরকম আরও অনেকগুলো আমরা চক্র বিভিন্ন দেখবো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ফ্যাটি অ্যাসিড চক্র আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে, অনেক কিছুই আছে শ্বসনে। তার মধ্যে যে গ্লাইকোলাইসিস ধাপটা, এই গ্লাইকোলাইসিস ধাপটা সাইটোপ্লাজমে হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিস, গ্লাই কথাটা আসছে গ্লু থেকে, গ্লুকোজ ভাঙাকে বলা হয় গ্লাইকোলাইসিস। লাইসিস মানে ভাঙা, আস্তে আস্তে আমরা শিখবো ভেঙে ভেঙে, ঠিক আছে? লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙা,
গ্লাইকো মানে কি গ্লুকোজকে ভাঙাকে গ্লাইকোলাইসিস বলে। তো এই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। এটা আমরা পড়বো পরে। এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। এটা পরে আরও ডিটেলস আলোচনা করা যাবে। আপাতত জানো যে গ্লাইকোলাইসিসটা সংঘটিত হয় সাইটোপ্লাজম। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ক্লিয়ার? আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার। শ্বসন হয়, শ্বসনের কথা তো বলছি আমি, শ্বসনে এটিপি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। অর্থাৎ আমাদের এখানে যে কাজগুলো হয় তুমি একটা রিডিং দিবা। তারপরে সালোকসংশ্লেষণ হয়। শর্করা কিন্তু আমাদের জীবজগতের প্রাথমিক খাদ্য। উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। এটা পড়লা। নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষ হয়, নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষটাও সাইটোপ্লাজমে হয়। এছাড়াও মাইক্রোবডিস, মাইটোকন্ড্রিয়া এগুলো লিপিড বিভাগে সাহায্য করে। এটা একটু রিডিং পড়লে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এখন তোমার কাজ হচ্ছে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য পড়া। আমি তোমাদের কি বলেছিলাম যে কোষ প্রাচীর সহ একটা কোষ, টোটাল কোষের ভিতরে যাবতীয় যা আছে, কোষঝিল্লি, বিভিন্ন অর্গানেলিস, টোটালটাকে বলে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে কোষ প্রাচীরও আছে, কোষঝিল্লিও আছে, অর্গানেলিসও আছে। কোষ প্রাচীরটা মৃত এবং কোষঝিল্লি আর অর্গানেলিসগুলো জীবিত। দ্যাট মিন্স প্রোটোপ্লাস্টটা জীবিত আর মৃত সব কিছু নিয়েই। আর প্রোটোপ্লাজম এই কোষঝিল্লি দ্বারা আবৃত যা কিছু আছে, অর্থাৎ নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াস, অর্গানেলিস, বিভিন্ন সাইটোপ্লাজম, কোষঝিল্লি সব কিছু মিলিয়ে মূলত আমাদের প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমে নিউক্লিয়াসটা বাদ ভিতরে যা আছে, কোষঝিল্লির ভিতরে যা আছে, কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত বিভিন্ন অঙ্গাণু, এটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে কি নাই? সাইটোপ্লাজমে নিউক্লিয়াস নাই। প্রোটোপ্লাজমে কি আছে? প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস আছে। এই দুইটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? সাইটোপ্লাজমে নিউক্লিয়াস নাই, প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস আছে। দেখো সাইটোপ্লাজম নিউক্লিয়াস বিহীন আর প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াসও আছে, অন্যান্য অর্গানেলিসও আছে। সাইটোপ্লাজমে যেহেতু নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? তোমার ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে বংশগতির ধারক ডিএনএ, তাই না? তাইলে আমাদের প্রোটোপ্লাজম বংশগতির ধারক হিসেবে কাজ করে, কিন্তু সাইটোপ্লাজম বংশগতির ধারক বা বাহক হিসেবে কাজ করে না। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের আধার হিসেবে কাজ করে, আর সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণুর আধার। এখানে কিন্তু অনেক ধরনের অঙ্গাণু থাকে সাইটোপ্লাজমের ভিতরে, কোষের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে। তাহলে অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে সাইটোপ্লাজম, কিন্তু প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করে। খেয়াল রাখো, এই দুটার পার্থক্য অনেক ইম্পর্টেন্ট, ইন্টার পরীক্ষাতে কিন্তু আসতে পারে এখান থেকে খ কোশ্চেন হতে পারে এটা দিয়ে। সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণুগুলোর মধ্যে আমরা বলেছিলাম একটা সার্বজনীন অঙ্গাণু আছে। সার্বজনীন অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে আবরণ আছে নাকি নাই একটু বলো তো? গতদিন আমি কিন্তু বলেছি রাইবোজোম, রাই দিয়ে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কিন্তু নন এনভেলপ, অর্থাৎ রাইবোজোমে কোনো আবরণ নেই। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে মূলত। হ্যাঁ, সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, ছোট ছোট রাইবোজোম লাগানো থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। এবং এই রাইবোজোম তোমার সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও থাকে, যুক্ত অবস্থায়ও থাকে, মুক্ত অবস্থায়ও থাকে। যুক্ত অবস্থায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা বিভিন্ন অঙ্গাণুর গায়ে লাগানো থাকে। এছাড়াও সাইটোপ্লাজমের ভিতরেও কিন্তু রাইবোজোম মুক্ত অবস্থায়, গোড়া গোড়া অবস্থায়, এরকম গুটি গুটি অবস্থায় থাকে। ওকে, রাইবোজোমে কোনো আবরণ নাই। এবং আমরা জানি যে 70S রাইবোজোম আদি কোষে থাকে। আদি কোষে কীরকম রাইবোজোম থাকে? 70S রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে কীরকম রাইবোজোম? 80S রাইবোজোম। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কিন্তু দুইটা খণ্ড দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে 60S সাব ইউনিট, একটা 40S সাব ইউনিট। আমি তোমাদের সেদিনকার যোগ অঙ্ক শিখাইছিলাম, মনে করে দেখো। 30 + 50 = 70S, আর 40 + 60 = 100S, নাকি 80। বুঝছো? দেখো, যোগ করার সময় কিন্তু ভুল করা যাবে না। বায়োলজির যোগ আর নর্মাল যোগ কিন্তু সেম না। বায়োলজিতে আমরা দেখলাম 30S আর 50S মিলে হয় 70S। এটা আদি কোষের বৈশিষ্ট্য, আদি কোষের রাইবোজোম এরকম। প্রকৃত কোষে 40S + 60S মিলে হয় 80S, এটা প্রকৃত কোষে। তাহলে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা 40S সাব ইউনিট আছে আর এখানে একটা 60S 40S আছে, একটা 60S আছে। তাহলে এটা কিসের? এটা কিন্তু প্রকৃত কোষের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রকৃত কোষের ছবি। এবং রাইবোজোমের ভিতরে আমরা mRNA দেখতে পাচ্ছি, RNA, রাইবোজোম, mRNA, tRNA এগুলো দেখতে পাচ্ছি। এটা ছবিটা একটু সুন্দর করে আমি তোমাদের বুঝাবো। তো এখানে কিন্তু প্রোটিন সংশ্লেষ হচ্ছে, RNA এগুলো দিয়ে কিন্তু প্রোটিন সংশ্লেষ হয়, ট্রান্সলেশন প্রক্রিয়া হয় মূলত। ট্রান্সলেশন প্রক্রিয়া নিয়ে আমরা আরও আলোচনা করব সামনে। যাই হোক, রাইবোজোম সাইটোপ্লাজমের মধ্যে ছোট 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 রাইবোজোমগুলো একদম একটার সাথে একটা লেগে 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 মালার মতো তৈরি করে। এই মালার মতো রাইবোজোমকে বলা হয় পলিজোম। মালার মতো রাইবোজোমটাকে কি বলা হয় বলো তো?
পলিজোম বলা হয়। ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রায় 20,000 রাইবোজোম আছে, যেটা তোমার শুষ্ক ওজনের 22%। রাইবোজোম আদি কোষেও আছে, প্রকৃত কোষেও আছে। আদি কোষ যারা আদি একদম আদি আদি মানুষদের কথা চিন্তা করো। আদি মানুষদের আসলে বেঁচে থাকার জন্য আমাদের মতো এরকম ঘরবাড়ি ছিল না। আদি মানুষদের চিন্তা ভাবনা ছিল হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকা, তাই না? তারা হচ্ছে খাবারের কথা চিন্তা করতো, অর্থাৎ প্রোটিন দরকার ছিল তাদের বেঁচে থাকার জন্য। ওই আদি কোষেরও বেঁচে থাকার জন্য প্রোটিন দরকার, এর জন্য প্রোটিন সংশ্লেষের যে অঙ্গাণু রাইবোজোম সেটাই আছে তার। কিন্তু প্রকৃত কোষ যারা, আমরা এখন আধুনিক মানুষ যারা, আমাদের কি খালি খেয়ে পরে বেঁচে থাকাই? আমাদের জীবনে কত দুঃখ কষ্ট আছে। অনেকে আমরা বলি না যে আমার মন খারাপ, এই বিষয় নিয়ে, একটা সামান্য বিষয় নিয়ে আমার মন খারাপ হতে পারে, যেটা অন্য কেউ চিন্তাও করতে পারে না। অনেকে আছে রাস্তাঘাটে যারা বড় হচ্ছে, পথ শিশু আছে, ওরা কিন্তু খাবার দাবারের চিন্তায় দিন পার করে ফেলে। আর আমার তোমার কিন্তু খাবার দাবারের চিন্তা করতে হয় না, এই জন্য আমাদের আরও কিছু আজাইরা চিন্তা মাথার ভিতরে ঢুকে। আমরা একটা ভালো ফোন কিনতে না পারার কষ্ট পাই। আমাদের একটা ফোন আছে কিন্তু তারপরে একটা দামি ফোন না থাকার কষ্ট আমাদের। আমাদের একটা ঈদের অনেক দামি জামা আছে কিন্তু আমরা আরেকটা জামা পছন্দ করেছিলাম মার্কেটে, সেটা কিনতে না পারার কষ্ট। আমাদের কষ্টগুলো দামি দামি কষ্ট, তাই না? ওরকম প্রকৃত কোষের ভিতরেও রাইবোজোম আছে। এছাড়া প্রকৃত কোষের রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, খাদ্য তৈরিতে সাহায্য করে। এছাড়াও তার আরও অনেক অর্গানিজ আছে, মাইটোকন্ড্রিয়ার মতো শক্তি পাওয়ার হাউস আছে। তোমার পাওয়ার হাউসকে তোমার বাবা। তারপরে তোমার ফটোসিনথেটিক অর্গান আসছে আমাদের কোষের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট রান্নাঘর, তোমার মা। আচ্ছা, তোমার মা তোমার জন্য অনেক রান্না করে না সব কিছু? ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের আদি কোষীয় রাইবোজোম আছে, প্রকৃত কোষীয় রাইবোজোম আছে। তাহলে রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল অর্গানিলিস, দ্যাট মিনস সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম আবিষ্কার করেছে বিজ্ঞানী ক্লড। রাইবোজোমের নাম দিয়েছেন মাইক্রোসোম, ছোট ছোট তো, মাইক্রো মানে তো ছোট, তাই না? মাইক্রোসোম নাম দিয়েছেন বিজ্ঞানী ক্লড। তারপর জস প্যালেড হচ্ছে 1955 সালে রাইবোজোম নাম দিয়েছেন। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আওয়ামী মুসলিম, দেখো আমি তো জিকেও পড়াই, এর জন্য আমার জিকেও চলে আসে শালতাল দেখলে, বুঝছো? আওয়ামী মুসলিম লীগ থেকে কি বাদ দেওয়া হয়? আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয় কত সালে? 1955 সালে। সেই 1955 সালে আবার কি হয়েছে? রাইবোজোম নামকরণ করা হয়েছে। কালকে আমি বললাম যুদ্ধের কথা, 1972 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই না? 1971 সালে 16 ডিসেম্বর, ওই তো 1972 পড়ে গেছে। ওই সময়ে আমরা চিন্তা করছি কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, ভাঙাচোরা ঘরবাড়ি কিভাবে ঠিক করব, কিভাবে দেশের উন্নতি হবে, কিভাবে আমরা বেঁচে থাকবো, সেই চিন্তা করছি। আর সেই সময় সিঙ্গার আর নিকলসন কি আবিষ্কার করে ফেলছে? ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করে ফেলছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের এই যে রাইবোজোমের নাম তাহলে মাইক্রোসোম কে দিয়েছিলেন? ক্লড। আর রাইবোজোম জর্জ প্যালেড নাম কি দিয়েছেন? রাইবোজোম, ঠিক আছে, 1955 সালে। তাহলে এগুলো একটু মনে রেখো, এখানে যা যা পড়াইলাম বুঝেছো না? আমরা একটু রাইবোজোমের ছবিটা দেখি। এই যে দেখো, রাইবোজোমের দুইটা একক, একটা বৃহৎ এককটা যদি আমি প্রকৃত কোষ ধরি তাহলে 60s, আর যদি আমরা আদি কোষ চিন্তা করি তাহলে কিন্তু 50s, আর ক্ষুদ্রতম একক যদি আদি কোষ চিন্তা করি তাহলে 30s, আর যদি প্রকৃত কোষ চিন্তা করি তাহলে 40s, তাই না? আচ্ছা, 60 আর 40 মিলে কত হয়? 80s। আর যদি আদি কোষ চিন্তা করতাম তাহলে 30 আর 50 মিলে কত হইতো? 70s। আচ্ছা, যাই হোক, আমাদের এই দুইটা এককের ভিতরে এই যে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এই যে চিকন একটা সুতার মতো এখানে যে কোট করা আছে, এটা হচ্ছে mRNA। এটা কি আরএনএ বলো তো? মেসেঞ্জার আরএনএ, যেটা বার্তা বহন করে নিয়ে যায়, প্রোটিন তৈরির বার্তা। এই মেসেঞ্জার আরএনএর মধ্যে আবার এমন করে একটা টিআরএনএ বসে যায়, অ্যান্টিকোডন বাহ দিয়ে টিআরএনএ বসে যায়। টিআরএনএর মাথার উপরে ম্যাথিওনিন নামক একটা অ্যামিনো অ্যাসিড থাকে, সেই অ্যামিনো অ্যাসিডগুলো এমনি পাস করে দিতে থাকে, এদিক দিয়ে অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হতে থাকে। এটা ট্রান্সলেশন প্রক্রিয়া। আমরা যখন ট্রান্সলেশন প্রক্রিয়া পড়বো তখন এটা বুঝবো। আপাতত আমরা জানি যে এই রাইবোজোমের ভিতরে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাই রাইবোজোমকে কি ফ্যাক্টরি বলা হয় বলো তো? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আশা করি এইটুকু ক্লিয়ার সবাই। ওকে, আমরা তারপরে পেজে চলে যাব। এই রাইবোজোম তোমার রাইবোনিউক্লিয় প্রোটিন নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। কোথায় আবিষ্কৃত হয়েছে এটা? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন নামক কণা আবিষ্কার হয়েছে। রাইবোনিউক্লিয় প্রোটিন নামক কণা কোথায় আবিষ্কার হয়েছে? ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে, নিউক্লিওপ্লাজমে। নিউক্লিয়াসে না কিন্তু, খেয়াল করো, নিউক্লিওপ্লাজমে।
তাহলে মানিকে আবিষ্কার হয়েছে, মানিকে রাইবোনিউক্লিওপ্রোটিন আবিষ্কার হয়েছে, প্রোটিন কণা। মানিকের ম দিয়ে মাইটোকন্ড্রিয়া, নি দিয়ে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নট নিউক্লিয়াস, ক দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মানিকে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা রয়েছে, আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, পরীক্ষা যদি আসে নিচের কোথায় রাইবোনিউক্লিওপ্রোটিন কণা নেই? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস বা নিউক্লিউলাস, নিউক্লিওপ্লাজম। কি হবে অ্যান্সার? নিউক্লিউলাস হবে, তাই না? খেয়াল রেখো কিন্তু, এই যে এই ছোট ছোট করে ঘোড়ায় পেঁচায় প্রশ্ন করে পরীক্ষার হলে যে আর প্রশ্ন ধরতে পারো না, তখন চান্স পাও না। এই জিনিসগুলো পড়ার সময় খেয়াল করে পড়তে হবে। সাইটোপ্লাজমে যে রাইবোজোমটা অবস্থান করে তাকে মনোসোম বলে। সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় রাইবোজোম থাকে, কিছু ছোট 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 করে মুক্ত অবস্থায়, এটাকে মনোসোম বলে। আবার যদি এই ছোট ছোট রাইবোজোমগুলো একদম পলির মতো আকার ধারণ করে, যে একটার সাথে একটা লেগে লম্বা চেনের মতো হয়, এটাকে বলা হয় হচ্ছে পলিসোম। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয়, তোমার এককভাবে বলা হয় হচ্ছে মনোসোম। মনো মানে এক, তোমরা জানো, মনো মানে এক, পলি মানে অনেক। আর সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় সাইটোরাইবোজোম। মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মাইটোরাইবোজোম। নতুন তথ্য, সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মাইটোরাইবোজোম। এই যে আচ্ছা, আমি যে 70S 80S এসএস বলতেছি, এসটা আসলে কি তোমার জানার ইচ্ছে নাই? এসটা হচ্ছে একটা সেডিমেন্টেশন সহগ। কি সহগ বলো তো? অধক্ষেপণ সহগ, সেডিমেন্টেশন সহগ। সেডিমেন্টেশন মানে অধক্ষেপণ। এইটা আরেকটা ব্যাপার হচ্ছে ভেলবার্গের এককও বলা হয়। বিজ্ঞানী ভেলবার্গ এটা নিয়ে আলোচনা করেছিলেন মূলত। উনি সেন্ট্রিফিউজ যন্ত্রের মধ্যে রাইবোজোম নিয়ে ঘূর্ণন করে অধক্ষেপণের হার তৈরি করেছিলেন, কিছু একটা করেছিলেন আর কি, থিওডোর ভেলবার্ট। এবং তার নামে অনুসারে তোমার হচ্ছে এখানে এস দিই আমরা পাশে, বুঝছো? এস হচ্ছে ভেলবার্গ ইউনিট, ভেলবার্গের একক। ভেলবার্গ ভি দিয়ে শুরু না হয়ে এস দিয়ে শুরু হয়েছে, এসটা অনুচ্চারিত আছে, খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা, এটা সেডিমেন্টেশন সহগ বা ভেলবার্গের একক থিওডোর ভেলবার্গের নাম অনুসারে নেওয়া হয়েছে, এটুকু জানলেই হবে। আমরা জানি যে রাইবোজোম কয় রকমের? দুই রকমের, একটা 70S আর একটা হচ্ছে 80S। 70S রাইবোজোমের আণবিক ওজন হচ্ছে 2.7 10⁻10 ডাল্টন, এবং 80S রাইবোজোমের আণবিক ওজন হচ্ছে 40 × 10⁻10 ডাল্টন। ডাল্টন হচ্ছে একটা একক, ঠিক আছে? এরপর দেখো 70S রাইবোজোম কে ভাঙলে আমরা 50S আর 30S পাই, দুটা সাব ইউনিট। আর 80S কে ভাঙলে 60S আর 40S পাই। এটা তো আমি তোমাদের আগেই বলেছি, প্রোটিন সংশ্লেষের সময় যখন প্রোটিন তৈরি হওয়া লাগবে, তখন আদিকোষের যে 50S, আদিকোষের 50S ও 30S দুইটা একত্রে মিলিত হয়ে যায়, 70S গঠন করে। আর প্রকৃত কোষে 40S আর 60S একত্রে গঠন করে 80S তৈরি করে। এছাড়াও ছত্রাকে 77S নামক রাইবোজোম পাওয়া গেছে। ছত্রাকে কীরকম রাইবোজোম পাওয়া গেছে? 77S নামক রাইবোজোম পাওয়া গেছে ছত্রাকে। স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়াতে 55S রাইবোজোম পাওয়া গেছে। স্তন্যপায়ী মাইটোকন্ড্রিয়াতে কি পাওয়া গেছে? স্তন্যপায়ী মাইটোকন্ড্রিয়াতে 55S রাইবোজোম পাওয়া গিয়েছে। তাহলে কোথায় 77S? ছত্রাকে। 55S কোথায়? রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতে। এগুলো একটু জেনে রাখো, হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, এরপর এখানে আমরা কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি, একটা 70S এর পার্থক্য, একটা 80S এর পার্থক্য। 70S এর মধ্যে প্রোটিন হচ্ছে 52 প্রকারের, 80S এর প্রোটিন 80 প্রকারের। 70S এর মধ্যে RNA আছে। রাইবোজোম লিখতে কি লাগে? র লাগে, আর 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 র লাগে, তাই না? তো রাইবোজোমে RNA থাকে। RNA 70S এর মধ্যে তিনটা প্রকারভেদ, 23S, 16S, 5S। আর 80S এর মধ্যে 28S, 18S আর 5.8S, 5S। এগুলো একটু পড়ো, এগুলো তোমাদের বইতে আছে। আমরা জানি 70Sকে দুই ভাগে ভাগ করা যায়, দুইটা সাব ইউনিটে, 50 আর 30, আর 40 আর 60 তো তোমার 80কে করা যায়। আণবিক ওজন তো একটু আগেই বললাম, 70S পাওয়া যায় আদিকোষে আর 80S পাওয়া যায় প্রকৃত কোষে। এই পার্থক্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, নোট করে ফেলবে এই পার্থক্যটা খুব ভালো করে, এটা তোমাদের বইতেই আছে, এই যে এখানে পড়লে পাবা। আচ্ছা, রাইবোজোমের মধ্যে আমরা কি দেখেছি? রাইবোজোমের মধ্যে আমরা দেখলাম যে রাইবোজোমের দুইটা উপ একক, একটা বড় একক, একটা ছোট একক, তাই না? যেটা ছোট উপ একক, সেই ছোট উপ একককে তিন ভাগে ভাগ করা যায়, মস্তক, পাদদেশ আর মঞ্চ। আর যেটা বড় উপ একক, এটাকেও তিন ভাগে ভাগ করা যায়, চূড়া, বিন্ত আর কেন্দ্রীয় স্ফীত অংশ। জাস্ট জেনে রাখলা, এটা খুব আহামরি কিছু না। এবং আমরা রাইবোজোমের ভিতরে একটা সুতার মতো কি দেখাইছিলাম? এমআরএনএ। এমআরএনএর সাথে আবার কারে কানেক্টেড করে দেখাইছিলাম? টিআরএনএ। এটা ট্রান্সলেশন প্রক্রিয়াতে কি তৈরি করছিল? ট্রান্সলেশন প্রক্রিয়ায়, যে রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়াতে প্রোটিন তৈরি করেছিল। এই ট্রান্সলেশন প্রক্রিয়া নিয়ে ডিটেলস আরও আলোচনা আছে। আমরা দেখেছি যে একটা রাইবোজোমের দুইটা খণ্ড, তাই না? দুইটা খণ্ড। এই দুইটা খণ্ডের ভিতরে আমি একটা কি দেখাইছিলাম? এরকম করে দাগা এমআরএনএ। এমআরএনএর সাথে আমি কি কানেক্টেড করে দিয়েছিলাম? একটা এরকম করানো, একটা হচ্ছে তোমার
টিআরএনএ। এই টিআরএনএ মাথার উপরে কি ছিল? মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড ছিল। এই মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডগুলো দিকে আইসা এরকম করে করে লম্বা করে তোমার অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তারপর আস্তে করে প্রোটিনটা বের হয়ে যায়। এটা ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়া নিয়ে ডিটেলস আলোচনা আছে সামনে। তো এইভাবে প্রোটিন তৈরি হয় মূলত, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজোমে এমআরএনএ নির্দেশে টিআরএনএ সহায়তায় কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে। কোন প্রক্রিয়াতে? ট্রান্সলেশন প্রক্রিয়াতে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয় বলেই মূলত আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি রাইবোজোমকে, এবং প্রোটিন দিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। আদিকোষ, প্রকৃত কোষ সবাই কিন্তু বেঁচে আছে। আচ্ছা, ধরো একটা ব্যাকটেরিয়া তো আদিকোষ। ধরো কেউ একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে, এখন সেই ব্যাকটেরিয়াকে তুমি মারতে চাচ্ছ। তাহলে ব্যাকটেরিয়াকে মারতে চাইলে তার আগে কি বন্ধ করতে হবে? তার খাবার বন্ধ করতে হবে, তাই না? তার খাবার মানেই প্রোটিন তৈরি হওয়া বন্ধ করতে হবে। দ্যাট মিনস ট্রান্সলেশন প্রক্রিয়া অফ করাইতে হবে। এই ট্রান্সলেশন প্রক্রিয়া অফ করানোর জন্য মূলত টেট্রাসাইক্লিন আর এই যে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বুঝছো? এই টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক দিয়ে কি করা হয়? প্রোটিন সংশ্লেষণে ব্যাঘাত ঘটানো হয়, যাতে প্রোটিন তৈরি করতে না পারে। প্রোটিন তৈরি যদি বন্ধ করে দেওয়া হয় ব্যাকটেরিয়ার, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে। তুমি যে অ্যান্টিবায়োটিক খাই কেন? ব্যাকটেরিয়াকে মারার জন্য। ব্যাকটেরিয়াকে কেমনে মারবো আমরা? ব্যাকটেরিয়ার খাবার বন্ধ করে দিব। খাবার তৈরি হয় কোন প্রক্রিয়াতে? ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষে রাইবোজোম আছে, প্রকৃত কোষেও তো রাইবোজোম থাকে। আদিকোষের ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়, আমরা সেই ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়া বন্ধ করে দিব, প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিব অ্যান্টিবায়োটিক দিয়ে। তাহলে ব্যাকটেরিয়া খাবার পাবে না, মরে যাবে। এই টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন দুটো অ্যান্টিবায়োটিকের নাম। এগুলো নিয়ে আলোচনা আছে সামনে, আরও টেনশন করো না। আমি যখন ট্রান্সক্রিপশন পড়াবো তখন এগুলো আরও বুঝাই দিব। এখন এদিকে আমি যে কথাটা বলতেছিলাম, যে আমাদের যে একটা রাইবোজোমের সাব ইউনিটগুলো পৃথক হয়ে যায় এবং রাইবোজোমের 4টা স্থান দেখা যায়। একটা রাইবোজোমের 4টা স্থান পাই আমরা। একটুকে দেখলাম 2টা একক পাই, উপ একক, সাব ইউনিট। একটা ছোট উপ একক, একটা বড় উপ একক। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আবার রাইবোজোমের 4টা স্থান আছে। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান, এটাকে এ স্থান বলে। একটা পেপটিডাইল স্থান, আর একটা হচ্ছে নির্গমন স্থান। 3টা স্থান আর কি, হ্যাঁ, 4টা যদিও বলছে, 3টা স্থান দেখি আমরা। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান, একটা পেপটিডাইল স্থান, আর একটা হচ্ছে নির্গমন স্থান। এগুলো তুমি তখনই বুঝবা যখন আমি তোমাকে ট্রান্সলেশন প্রক্রিয়া বোঝাবো। এখন তুমি কিছুই বুঝবা না। ট্রান্সলেশন প্রক্রিয়া বুঝাইলে এই স্থান এগুলা কি এটা একটু বুঝতে পারবা, বুঝছো? আপাতত জানো যে ট্রান্সলেশন নামক একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়, আর সেই প্রোটিন তৈরিতে রাইবোজোমের হেল্প লাগে। রাইবোজোমের সাথে এমআরএনএ আর টিআরএনএর একটা কানেকশন হয়, সেখানে প্রোটিন তৈরি হয়। এইটুকু আপাতত জানলেই হয়েছে, ঠিক আছে? রাইবোজোমের প্রধান উপাদান প্রোটিন, এবং রাইবোজোমের মধ্যে আরএনএ আছে। আমরা নর্মালি যে কোনো কিছু রাসায়নিক গঠন পড়ার সময় প্রোটিন আর লিপিডের কথা শুনেছি। তুমি যখন কৈশিলির গঠন পড়লা, সেখানে পড়ছো যে লিপিড আছে, লেসিথিন নামক লিপিড আছে, প্রোটিন আছে, ইন্ট্রিগাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর কিছু অনেক কিছু বলেছি, তাই না? রাসায়নিক গঠন আসলে লিপিড আর প্রোটিন আসবে, কিন্তু রাইবোজোমের রাসায়নিক গঠনে প্রোটিন আসবে, লিপিড থাকবে না। লিপিডের পরিবর্তে আরএনএ থাকবে। রাইবোজোমে আরএনএ আছে, এটা অনেক ইম্পর্টেন্ট কথা। এবং এই দুইটার অনুপাত 1:1, অর্থাৎ সমান সমান। যতটুকু প্রোটিন ততটুকু আরএনএ আছে। 70S রাইবোজোমে রয়েছে 3টা আরএনএ, এই যে 3টা আরএনএর মান দিয়ে দিয়েছে। আর 80S রাইবোজোমেও আছে যে আরএনএগুলো, আমরা পার্থক্য ছক করলাম না, সেখানে কিন্তু এগুলো ছিল। ওকে, এখানে 80 প্রকারের প্রোটিন, এগুলো তো বলেছি সব কিছু পার্থক্য ছকের মধ্যে। তাহলে এখানে তেমন কিছু না। এবং এই রাইবোজোমের কাজ কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। রাইবোজোমের কাজটা আমরা এখন বুঝবো। দেখো, রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন তৈরি করা। রাইবোজোমকে এর জন্য প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরিকে রাইবোজোম কেন? কারণ সে প্রোটিন তৈরি করে। প্রোটিন কিভাবে তৈরি করে? এটা 2 মার্কের জন্য খতে আসতে পারে। রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? তুমি বলবা যে প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ, আমরা জানি আরএনএ আছে, তাই না? এমআরএনএ আদিকোষের 30S এর পার্টের সাথে যুক্ত হয়ে যায় এবং প্রকৃত কোষের 40S সাব ইউনিটের সাথে যুক্ত হয়ে যায়। ধরো এমআরএনএ আসলো, এটা হচ্ছে এমআরএনএ। এখন প্রোটিন তৈরি হবে। আমরা ধরো আদিকোষের কথাই ধরি। আদিকোষের 2টা একক, একটা 30S, একটা 50S। এই এমআরএনএটা প্রথমে 30S এর সাথে যুক্ত হয়ে যায়, আর যদি আদিকোষে প্রোটিন তৈরি করে। আর যদি প্রকৃত কোষে করে তাহলে 40S এর সাথে এমআরএনএটা যুক্ত হয়ে যায়। এরপরে 30S এর সাথে 50S যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, আর 40S এর সাথে 80S যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে প্রকৃত কোষে। দুইটাই দেখালাম, আদিকোষেও কীভাবে হয়, প্রকৃত কোষেও কীভাবে হয়। এভাবে প্রোটিন তৈরি করে। এরা সাইটোক্রোম উৎপন্ন করে, যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। সাইটোক্রোম একটা উপাদান যেটা ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। সাইটোক্রোম সম্পর্কে আমরা 9 নম্বর অধ্যায়ে যেয়ে জানবো। সাইটোক্রোম কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে এবং গ্লুকোজের ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন হচ্ছে
এডিপি থেকে এটিপি তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফসফোরাইলেশন প্রক্রিয়া। এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন প্রক্রিয়া। এছাড়াও স্নেহ জাতীয় পদার্থের বিপাকটাও রাইবোজোমে সংঘটিত হয়। স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় সংঘটিত হয়? রাইবোজোমে সংঘটিত হয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। এমআরএনএ নিউক্লিয়াস এনজাইম দিয়ে ভেঙে যেতে পারে। নিউক্লিয়াস এনজাইমের আরেক নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আরএনএ কিন্তু কেটে যেতে পারে। আর পলিপেপটাইড চেন যেটা প্রোটিন তৈরি হওয়ার সময় তৈরি হয় লম্বা করে, যেখানে দেখালাম পলিপেপটাইড চেন তৈরি হয়, ওটা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে যেতে পারে। এগুলো থেকে আবার রাইবোজোম রক্ষাও করে। মানে ব্যাপারটা এরকম যে প্রোটিন তৈরি করা, আরএনএকে রক্ষা করা, প্রোটিনকে রক্ষা করা, সব কিছুর দায়িত্বই রাইবোজোমের। রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ কাজ করে প্রোটিন তৈরি করার ক্ষেত্রে, বুঝছো? পড়াগুলো কিন্তু একটু জটিলের দিকে যাচ্ছি আমরা, আস্তে আস্তে একটু জটিলের দিকে যাব। তোমরা 26 ব্যাচ একটু ধীরে ধীরে পড়ো। যদি মনে হয় যে একটা ক্লাস তোমার বড় হয়ে যাচ্ছে, তাহলে একটা ক্লাস করে আবার বইটা রিডিং পড়বা, তারপরে আবার সেই ক্লাসটা রিভিশন দিবা, দরকার হলে আবার হচ্ছে পরীক্ষার আগে একবার স্পিড বাড়ায় করবা। এইভাবে 2-3 বার করে করার পরে এই চ্যাপ্টারটা তোমার কাছে সহজ লাগবে। নাহলে কিন্তু কলেজে যাওয়ার পরে স্যার ম্যামরা কী বলে মাথার উপর দা কিন্তু যাবে সব কিছু। এমন করে ভেঙে ভেঙে বোঝানো কিন্তু স্যার ম্যামদেরও টাফ হয়ে যায়। এই চ্যাপ্টারে কিন্তু অনেক ক্লাস নিবে। তো তুমি যদি অনেক ভালো পারো, সবার চাইতে এরকম নেমনিক টেমনিক দিয়ে সব কিছু ফাটাই ফেলতে পারো ফার্স্টেই, তোমার কিন্তু কনফিডেন্ট গ্রো করে যাবে। তখন তুমি ক্লাসের বস হয়ে যাবা, বায়োলজির বস। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে বুঝলাম না কি হয়। তাহলে আমাদের মেনলি প্রোটিন সংশ্লেষ হয়, ফসফোরাইলেশন হয়, আর সাইটোক্রোম তৈরি করে, যেটা ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এটাই মেন কাজ। এটা পিএফসি দিয়ে মনে রাখবো, পিএফসি, বুঝছো? পি দিয়ে প্রোটিন সংশ্লেষ, ফ দিয়ে ফসফোরাইলেশন, এফ দিয়ে সি দিয়ে সাইটোক্রোম তৈরি হওয়া, যেটা ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। এছাড়াও এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম এবং পলিপেপটাইড যে চেনটা তৈরি হয় এই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে, সেই পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইম থেকে রক্ষা করে। প্রোটিওলাইটিক, দেখো লাইটিক মানে ভেঙে ফেলা, প্রোটিও মানে প্রোটিন, প্রোটিনকে ভেঙে যে ফেলে সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। কঠিন লাগলেও তোমাদের আমি সামনে আবার যখন ট্রান্সলেশন প্রক্রিয়া পড়াবো তখন রাইবোজোম ক্লিয়ার হয়ে যাবে আরও, ঠিক আছে? এই যে রাইবোজোমের কাজ এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্রোটিন সংশ্লেষ করে, আদিকোষে কেমনে করে? এমআরএনএ 30S এর সাথে যুক্ত হয়ে যায়, পরবর্তীতে 50S এর সাথে। প্রকৃত কোষে এমআরএনএ 40S এর সাথে যুক্ত হয়ে যায়, পরবর্তীতে 60S এর সাথে। এটা প্রোটিন ফ্যাক্টরি এবং এটা গ্লুকোজের ফসফোরাইলেশন করে। দ্যাট মিনস এডিপি থেকে এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে ফসফোরাইলেশন বলে। এটা নিয়ে আরও আলোচনা পরে হবে, আপাতত জেনে যাও। সাইটোক্রোম তৈরি করে, যেটা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। এবং এখানে যে আজিবুর স্যারের যে তথ্যটা এখানে দেওয়া, এই তথ্যটা কিন্তু হাসান স্যারের বইতে এই বছর অ্যাড করে দিছে, দেখছো? এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম এবং পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। এটা কিন্তু হাসান স্যারের বইতেও অ্যাড করে দিয়েছে, আজিবুর স্যারের বইতে ছিল আগে। অর্থাৎ হাসান স্যার ইমপ্রুভ করার সময় অন্যান্য রাইটারের তথ্য এনে অ্যাড করে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু আলিম স্যারের বই থেকেও আজমল স্যারও করে। এবার আমরা চলে যাব গলগি বডিতে। তার আগে এখানে কিছু কথা আছে, খেয়াল করতে পারো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন, এগুলোর সাথে রাইবোজোম যুক্ত অবস্থায় থাকে। আমরা বলেছিলাম সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম কিছু আছে মুক্ত অবস্থা, আবার কিছু আছে বিভিন্ন অর্গানেলিসের সাথে যুক্ত। তো কোন কোন অর্গানেলিসের সাথে যুক্ত অবস্থায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন, এগুলোর সাথে যুক্ত অবস্থায় থাকে। আর মুক্ত রাইবোজোম তৈরি হয় মূলত সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টে, এগুলোতে মুক্ত রাইবোজোম থাকে। দেখো এটা তুমি জানলা। এরপর আমরা এখন চলে যাচ্ছি গলজি বডি। খুব ইম্পর্টেন্ট একটা পড়া গলজি বডি। এটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কোষের প্যাকেজিং কেন্দ্র কাকে বলা হয়? এখানে প্যাকেজিং লিখছি, প্যাকেজিং কেন্দ্র। কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় গলজি বডিকে, কারণ এটা প্যাকেট করে বিভিন্ন জিনিসপত্র। ধরো আমরা কেউ একটা কিছু বানাই দিল, সেটা প্যাকেট করলা তুমি। ধরো তোমার আম্মু পিঠা বানাইছে, সেটা প্যাকেট করলা কেউ দেওয়ার জন্য, তুমি তাহলে প্যাকেটিং কেন্দ্র। বানাইছে যে, সে হচ্ছে তৈরি করছে, সে তৈরিকারক, তাহলে ও প্যাকেট করে, ওখানে তৈরি করে না, প্যাকেট করে, বুঝছো? ইতালীয় স্নায়ুবিদ একজন ক্যামিলো গোলগি, উনি পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষে এটা দেখতে পাইছিল। পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষে ক্যামিলো গোলগি গলজি বডি দেখতে পাইছিল, এবং তার নাম অনুসারে এটাকে গলগি বডি বলা হয়। এখানে ডাল্টন আর ফেলিক্স গলগি বডির আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। আণুবীক্ষণিক গঠন সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন? বিজ্ঞানী ডাল্টন আর ফেলিক্স। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি সৃষ্টি হয়। গলজি বডির সৃষ্টি কোথা থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা একটু পড়ো। এবং আমরা এখানে অনেকগুলো এনজাইম দেখতে পাচ্ছি, এনজাইমগুলোর কথা পড়লে। এবং গলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলে। ট্রাফিক পুলিশের কাজ কি বলো তো?
ধরো রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশ কি করে, গাড়িগুলোকে সেন্টার থেকে সাইডের দিকে পাঠায় না, সাইডের দিকে পাঠায় রাস্তাটাকে ক্লিন করে না। ধরো একজন ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে, উনি গাড়িগুলোকে সব পরিধির দিকে পাঠায় এবং রাস্তাটাকে ক্লিন করে, বুঝছো? অর্থাৎ গলজি বডিও তা করে। গলজি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তুগুলোকে পরিধির দিকে প্লাজমা মেমব্রেনের দিকে পাঠায়। ধরো এটা একটা কোষ, বিভিন্ন ঝিল্লিবদ্ধ গোলাকার ধরো কিছু আবরণবদ্ধ কিছু কোষ, কিছু জিনিস রাইবোজোম গলজি বডি কী করে, এটা একদম সাইডের দিকে পাঠায়, বলে এদিকে যান, সাইডের দিকে যান। তারপরে এই সেন্টারটাকে খালি করে ফেলে। গাড়ি ট্রাফিক পুলিশরা যা করে তাই একে ট্রাফিক পুলিশ বলা হয়, বুঝছো? এরপর দেখো ভৌত গঠনে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোমের ভৌত গঠন 3 রকমের। একটা হচ্ছে সিস্টার্নি টাইপের গঠন, একটা হচ্ছে ভ্যাসিকল, একটা ভ্যাকুল। 3 রকমের গঠন, বুঝছো? সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুল। এখানে যে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সিস্টার্নি টাইপের। আচ্ছা, তোমার পার্টস আছে না, পার্টসের মুখটা তোমার কাছে কীরকম লাগে? এরকম মনে হয় না যে নিচের দিকে আরও এরকম থলের মতো বড় মুখটা, এরকম পার্টসের এই যে ধরো ভিতর দিয়ে অনেক বড় পার্টস, কিন্তু মুখটা এরকম, যেখানে চেন লাগানো থাকে টান দিয়ে চেনটা খোলো, তাই না পার্টসের? তো এটা অনেকটা থলের মতো। এই যে সিস্টার্নি টাইপের যেগুলো সেগুলো কিসের মতো বলো তো? সিস্টার্নি টাইপের যেগুলো সেগুলো হচ্ছে থলের মতো, আর কিছু হচ্ছে ভ্যাকুল, কিছু ভ্যাসিকল, গোল্লা টাইপের কিছু। তো এর মধ্যে আমরা এখানে গলজি বডির আরেক নাম কিন্তু ডিকটাওসোম। গলজি বডির আরেক নাম ডিকটাওসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া, 3 রকমের নাম আছে। যাই হোক, এগুলো নিয়ে পিছনে আলোচনা আছে। গলজি বডির নাম দিয়েছে ক্যামিলো গলগি। গলজি বডি 3 রকমের, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকিউল, 3 রকমের ভৌত গঠন। আর গলজি বডির নাম আবার আছে কিছু, গলজি বডি, ডিকটাওসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া। ডিকটাওসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া এগুলো গলজি বডির নাম, বিভিন্ন নাম। আর গলজি বডির ভৌত অবস্থা হচ্ছে সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকিউল টাইপের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টার্নির মধ্যে কিছু সিস্টার্নির নাম হচ্ছে ট্রান্সফেজ, ট্রান্সসিস্টার্নি। কিছু সিস্টার্নির নাম হচ্ছে সিস ফেজ, সিস সিস্টার্নি। কিছু সিস্টার্নির নাম হচ্ছে মিডিয়াল ফেজ বা মিডিয়াল সিস্টার্নি। ধরো এটা একটা কোষ, এই কোষের মধ্যে একদম সাইডের দিকে পরিধির দিকে যে সিস্টার্নিগুলো সেগুলোকে বলে ট্রান্সসিস্টার্নি। তারপরে মাঝামাঝিতে সেটা হচ্ছে সিস সিস্টার্নি। একদম মাঝখানে সেটাকে বলে মিডিয়াল সিস্টার্নি। 3 রকমের সিস্টার্নি থাকে। কয় রকমের সিস্টার্নি? মধ্যভাগে যেগুলো সেটা হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। দেখো একদম পরিধির দিকে সেটা হচ্ছে সিস ফেজ, পরিধির দিকে সেটা হচ্ছে ট্রান্সফেজ, একদম পরিধির দিকে ট্রান্সসিস্টার্নি। আর একদম এই যে শেষের দিকে এটা হচ্ছে সিস সিস্টার্নি, এটা সিস, এটা ট্রান্স। আর এই মাঝখানে এটা হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। তাহলে সিস্টার্নি কয় রকমের? 3 রকমের। একটা ট্রান্সসিস্টার্নি, একটা মিডিয়াল সিস্টার্নি, একটা সিস সিস্টার্নি। ওকে, ট্রান্সসিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি, সিস সিস্টার্নি। ট্রান্সসিস্টার্নিটা পরিধির দিকে, মিডিয়াল সিস্টার্নিটা মাঝখানের দিকে, আর সিস সিস্টার্নিটা সেন্টারের দিকে, একদম এই যে শেষের দিকে আর কি, বুঝছো? তো এই 3টা জিনিস একটু পড়ে ফেলবা। আর আমরা কিছু গঠন দেখতে পাবো, ভ্যাকুল টাইপের গঠন, ভ্যাসিকল টাইপের গঠন। আর গলগি বডি তোমার মূলত কার্বোহাইড্রেট তৈরি করে। গলগি বডি কী তৈরি করে? কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইড। তোমরা কিন্তু বিভিন্ন স্যাকারাইডের কথা শুনবা, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট মানে তোমার হচ্ছে পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট আর কি। কার্বোহাইড্রেট তৈরি করে বলে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। আমরা দেখলাম প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে রাইবোজোম, আর এই গলগি বডি কার্বোহাইড্রেট তৈরি করে, তাই গলগি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, বুঝছো? ওকে, তাহলে কোনটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোনটা প্রোটিন ফ্যাক্টরি? গলগি বডির আরেক নাম হচ্ছে তোমার প্যাকেজিং কেন্দ্র। গলগি বডিকে ট্রাফিক পুলিশও বলা হয়। কেন ট্রাফিক পুলিশ বলা হয় সেটাও বললাম। ঝিল্লিবদ্ধ বস্তুগুলোকে পরিধির দিকে পাঠায়, সেন্টার থেকে, কেন্দ্র থেকে পরিধির দিকে পাঠায়, এর জন্য এটা ক্ষতে আসতে পারে। ট্রাফিক পুলিশ কেন বলা হয়? তারপর প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? রাইবোজোমকে, ওইটা কিন্তু ক্ষতে আসতে পারে। রাইবোজোমকে আবার সার্বজনীন অঙ্গাণু বলা হয়। মানে এই যে বিভিন্ন নামটা বলতেছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আসে, ভালো করে পড়বা এগুলা। রাইবোজোম কোথায় কোথায় নাই, যে অনুপস্থিত আমি লিখে দিছি। প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ আদি কোষে রাইবোজোম নাই। পরিণত সিভ নলের রাইবোজোম নাই। ছত্রাক, কিছু ছত্রাকের রাইবোজোম নাই। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, কিছু ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শুক্রাণুতে রাইবোজোম নাই। প্রাণীর লোহিত রক্তকণিতে রাইবোজোম নাই। ব্যাকটেরিয়া এবং স্তন্যপ্রায়ী শুক্রাণুতেও রাইবোজোম নাই। কোথায় কোথায় রাইবোজোম অনুপস্থিত একটু লেখা নিও, এটা আজিবুর স্যারের বইয়ের তথ্য। ওকে, তাহলে আমরা পড়লাম হচ্ছে সিস্টার্নি 3 রকমের। কি কি সিস্টার্নি? একটা হচ্ছে ট্রান্সসিস্টার্নি। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা কোষের
পরিধির দিক, এটা কোষের সেন্টারের দিক, এদিকে আরও অনেক কিছু আছে। কোষটা যদি আরও বড় করে রাখতে পারতাম তাহলে একদম সাইডের গুলাই যেগুলো এগুলো পরিধির দিকে যেগুলো এগুলো হচ্ছে এগুলো ট্রান্সিস্টানি। মাঝামাঝিতে যেগুলো মাঝখানে এগুলো হচ্ছে মিডিয়াল সিস্টানি। একদম এদিকে যেগুলো সেগুলো হচ্ছে সিস্টানি, সিস ফেস থেকে সিস্টানি, মিডিয়াল ফেস থেকে মিডিয়াল সিস্টানি, ট্রান্স ফেস থেকে ট্রান্সিস্টানি। এবং এখানে কিছু ভ্যাসিকল দেখতে পাচ্ছি, সিক্রেটরি ভ্যাসিকল, ভ্যাকুল টাইপের। মানে ওদের তো 3 রকমের প্যাটার্ন, একটা হচ্ছে সিস্টানি, ভ্যাসিকল, ভ্যাকুল, তাই না? এগুলো যে থলের মতো দেখছো, থলের পার্টসের মতো আর কি, এগুলো হচ্ছে সিস্টানি টাইপের। সিস্টানি আবার 3 প্রকারের, ট্রান্স, মিডিয়াল, সিস। ট্রান্সটা পরিধির দিকে, মাঝখানে মিডিয়ালটা, এবং একদম ভিতরের দিকে সিস ফেস। বুঝছো? এখানে কিছু সিক্রেটরি ভ্যাসিকল দেখতে পাচ্ছি, যে গোল্লা গোল্লাই, যেগুলোকে ভ্যাসিকল বলা হয়। ভ্যাসিকল থেকে কিছু জিনিসপত্র বের হয় মনে হয়, এই জন্য এটাকে সিক্রেটরি ভ্যাসিকল বলছে। তাহলে ছবিটা বুঝছো না? ছবিটা ভালো করে দেখলাম। এরপর আমাদের গলগি বডি 3 প্রকারের বলছিলাম। গলগি বডি সিস্টার্নি টাইপের গলগি বডি, চ্যাপ্টা থলের মতো, ব্যাগের মতো, পার্টসের মতো। ভ্যাকুল টাইপের গলগি বডি, এটা হচ্ছে বড় গহ্বর আছে, সিস্টার্নির কাছে অবস্থান করে। সিস্টার্নি 3 থেকে 8টা থাকে। আর ভ্যাসিকল ছোট গহ্বর টাইপের, এটা ট্রান্সিস্টানির নিচের দিকে থাকে। কোথায় কোথায় অবস্থান দিলাম। সিস্টানি আবার কিছু সেন্টারের দিকে, সিস্টানি, মাঝখানে মিডিয়াল সিস্টানি, প্লাজমা মেমব্রেনের কাছে অর্থাৎ পরিধির দিকে, প্লাজমা মেমব্রেনের কাছে যে এইদিকে পরিধির দিকে যেটা, সেটা হচ্ছে ট্রান্স ফেস। তারপর মাঝখানে যেগুলো এগুলো হচ্ছে মিডিয়াল ফেস। একদম এই ভিতরে যেগুলো সেগুলো সিস ফেস। দেখালাম না ছবি তোমাদের একটু আগে? তাহলে ফেসগুলো ভালো করে পড়বা। তাহলে গলগি বডির 3 প্রকার, একটা সিস্টানি, ভ্যাসিকল, ভ্যাকুল। আর গলগি বডির বিভিন্ন নামগুলোকে কি? ক্যামিলো গলগির নাম অনুসারে গলগি বডি, ডিকটাসোম, ইডিওসোম, লাইপোকন্ডিয়া, ওগুলো গলগি বডির বিভিন্ন নাম। বুঝছো? গলগি বডির রাসায়নিক গঠনে প্রোটিন আছে 60 ভাগ, লিপিড আছে 40 ভাগ। বলছিলাম যে কোনো কিছু রাসায়নিক গঠনে প্রোটিন, লিপিড এগুলো থাকবে। এবং এখানে ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে আছে, ভিটামিন কে, ক্যারোটিনয়েড আছে। কেএফসি দিয়ে মনে রাখবা, কেএফসি। কে দিয়ে হচ্ছে ভিটামিন কে, এফ দিয়ে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সি দিয়ে হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড লিখতে কিন্তু সি লাগে। বুঝছো? এখানে অনেকগুলো এনজাইম আছে। আমরা দেখতে পাচ্ছি যে গলগি বডির প্রকারভেদ 3 প্রকার, একটু আগে বলেই আসছি আমি। সিস্টানি, চ্যাপ্টা থলের মতো, ভ্যাসিকল, ছোট গহ্বর, ভ্যাকুল, বড় গহ্বর। গলগি বডির কাজ হচ্ছে লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা। লাইসোসোম একটু পরে পড়াবো। অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করা, অর্থাৎ যেমন লিপিড, অপ্রোটিন জাতীয়। প্রোটিন না মানে তো লিপিড, কার্বোহাইড্রেট এগুলা, তাই না? প্রোটিন মানে তো প্রোটিনই, প্রোটিন বাদে বাকিগুলা অপ্রোটিন যেগুলো সেটা লিপিড অথবা কার্বোহাইড্রেট, এগুলো সংশ্লেষ করে, এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এনজাইম প্রাণরস নির্গমন করে। প্রাণরস মানে হরমোন প্রাণরস। এনজাইম প্রাণরস নির্গমন করে। কোষ বিভাজনের কালে কোষ প্লেট তৈরি করে। এটা এমসিকিউ আসতে পারে। কোষ বিভাজনকালে কোষ প্লেট কে তৈরি করে? কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে আমাদের এই গলজি বডি। তারপর আমরা দেখতে পাচ্ছি কার্বোহাইড্রেট তৈরি করে, পলিস্যাকারাইড সংশ্লেষ করে, বিভিন্ন পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড, এগুলো মিলে পলিস্যাকারাইড তৈরি হয়। স্যাকারিন মানে চিনি, স্যাকারাইড শব্দটা স্যাকারিন শব্দ থেকে আসছে। মনোস্যাকারাইড মানে এক অণু চিনি, অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10 অণু চিনি, পলিস্যাকারাইড মানে 10-এর বেশি চিনি, এগুলো মিলে পলিস্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি হয়। কার্বোহাইড্রেট তৈরিতে সাহায্য করে গলগি বডি, এই জন্য এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। তারপর মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে সাহায্য করে, ভিটামিন সি সঞ্চয় করে। যেটু আগে তো ভিটামিন কে এর কথা বললাম, এখন আবার ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন সি এগুলো আছে এখানে, মনে রাখবো যে গলজি বডিতে ভিটামিন কে, সি এগুলো ছিল। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে কে সহায়তা করে? শুক্রাণু তো চিনো, শুক্রাণু দেখতে যে এরকম এরকম লম্বা। শুক্রাণুর মাথার ভিতরে নিউক্লিয়াস থাকে এবং তার উপরে একটা টুপির মতো, যেরকম করে একটা টুপির মতো একটা অ্যাক্রোজোম থাকে। এই অ্যাক্রোজোমটা তৈরি করে হচ্ছে তোমার গলজি বডি। গলজি বডির কাজ খালি তৈরি করা। দেখো ভিটামিন তৈরি করা, তারপরে কোষ প্লেট তৈরি করা, তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করা, ওই তৈরি করাই, মানে বিভিন্ন তৈরি করা আমাদের বেশি আছে আর কি। বুঝছো? তো এইটুকু আমরা দেখলাম। এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখা যায়, যে নেমোনিক হাসান স্যারের বইতে যা আছে, আজিবুল স্যারের বইতে, আলিম স্যারের বইতে কী কী কাজ আছে সব পাশাপাশি দেওয়া আছে। কোন অপপ্রলাপ, মানে এতক্ষণ পড়াইতেছে তোমার কাছে মনে হচ্ছে না যে আপু এত প্রলাপ বকতেছেন, এত পড়াচ্ছেন, এত বকবক করেন কি করে? এই দিয়ে হচ্ছে এনজাইম নির্গমন করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করে, অর্থাৎ এন্ডোপ্লাজম থেকে যা তৈরি হয় সেগুলোকে আবরণবদ্ধ করে, ঝিল্লিবদ্ধ করে, এই জন্য এটাকে প্যাকেটিং করে আর কি, প্যাকেজিং করে, প্যাকেজিং কেন্দ্র বলা হয়।
কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। কোষ বিভাজন, ধরো একটা কোষ কি হবে, দুইটা কোষে রূপান্তরিত হবে, তাহলে মাঝামাঝিতে একটা প্লেটের মতো তৈরি করতে হবে না, এই কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে কে? গলগি বডি। পলিস্যাকারাইড সংশ্লেষ করে, কার্বোহাইড্রেট তৈরি করে, প্রোটিনও তৈরি করে। লাইসোজোম, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল এগুলোও তৈরিতে সাহায্য করে, ভালোই কাজ করে, বুঝছো গলজি বডি। আলিম স্যারের বইতে এক্সোসাইটোসিস, এক্সো মানে বাইরে, সাইটোসিস মানে বের হয়ে যাওয়া, ক্ষরণ টাইপের কিছু, হরমোন নিঃসরণ করে, লিপিড সংশ্লেষ করে, কোষ ঝিল্লি নবায়ন এবং কোষ প্রাচীর গঠন করে। এই যে কোষ প্লেট তৈরি করে না, কোষ প্লেট তৈরি করে মূলত দুইটা কোষকে পৃথক করে, পৃথক করে তো কোষ প্রাচীরও তৈরি করতে হবে, কোষ প্রাচীর তৈরিতেও সাহায্য করে, শুক্রাণু গঠনেও সাহায্য করে, শুক্রাণুর একপ্রোজোম তৈরিতে সাহায্য করে, এটাকে দেখলাম, শুক্রাণু গঠনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করে, যে মাইটোকন্ড্রিয়া তুমি এটিপি তৈরি করো। গ্লাইকোসিলেশন করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত প্রোটিনকে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে গ্লাইকোলে রূপান্তর করে, এটাকে গ্লাইকোসিলেশন বলে। আজিবুর স্যারের একটা সংজ্ঞা, গ্লাইকোসিলেশন কাকে বলে মনে রাখতে পারো তোমরা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন আসে সেই প্রোটিনকে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে, কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করে এইটার নাম দেয় গ্লাইকল, বুঝছো, এটাকেই গ্লাইকোসিলেশন বলে। যাই হোক, এটা হচ্ছে তোমার হাসান স্যারের বইয়ের কাজ এবং আজিবুর আলিম সব স্যারের বইয়ের কাজ একসাথে দেওয়া, খুব সুন্দরভাবে নোট করে ফেলবা এগুলা। এগুলো যদি এখন এই চ্যাপ্টারটা কেউ যদি রেডি করে ফেলতে পারো, সে আসলে পড়াশোনার দিকে আগায় যাচ্ছ। আমার মনে হয় ক্লাস করলে তোমাদের স্পিড আসে না, আমি যেমনি করে পড়াচ্ছি এমন করে যদি কেউ পড়ে, আমাকে যদি কেউ পড়াইতো, তাহলে আমার ভিতরে অনেক স্পিড আসতো আমার মনে হয়। আমি আসলে বুঝতাম না বলে পড়তাম না তোমাদের সমানকালে, আমি একটা জিনিস না বুঝলে পড়তে পারি না, কিন্তু আমাকে যদি এমন করে কেউ বুঝায় বুঝায় পড়াইতো, তাহলে আমি মনে হয় আরও ভালো কিছু করতাম জীবনে। জানি না, আল্লাহ যা কপালে রাখছে তাই হলো। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব লাইসোসোমে। রাইবোজোমের পরে গলজি বডি পড়লাম, এখন পড়বো লাইসোসোম। লাইসোসোমকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের আধার, মানে এর ভিতরে যত ধ্বংসাত্মক এনজাইম আছে, বুঝছো, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয় এই লাইসোসোমকে। লাইসোসোমের আবরণ এক স্তরী, দেখো আমরা একটু আগে দ্বিস্তরী পড়ে আসছি, ইভেন বইতে সবই দ্বিস্তরী, শুধু লাইসোসোম এক স্তরী। আরেকটা আছে পারক্সিসোম, একটু পরে পড়বা, লাইসোসোম, পারক্সিসোম, এমন সোমসোমালাগুলা, এগুলো হচ্ছে এক স্তরী আবরণ। আর তিন স্তরী কি ছিল বলো তো? কোষ প্রাচীর, তাই না? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর আবার তিন স্তর ছিল, মানে তিন স্তর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, আর এক স্তর হচ্ছে লাইসোসোম, আর হচ্ছে পারক্সিসোম আবরণ। আর দুনিয়াতে যা আছে বোটানি বইতে সব কত স্তর? সব হচ্ছে দ্বিস্তর আবরণ, ম্যাক্সিমামই দ্বিস্তরের আবরণ। তাহলে দ্বিস্তরটা আলাদা করে মুখস্থ করতে হবে না। এক স্তর কোনটা? লাইসোসোম। আর কোনটা? পারক্সিসোম। আর তিন স্তর কোনটা? কোষ, সেকেন্ডারি কোষ প্রাচীর। ঠিক আছে, এইটুকু পড়বা। লাইসোসোম, তোমার লাইসোসোমের নামকরণ কে করেছেন? লাইসোসোমের নামকরণ করেছেন ক্রিশ্চিয়ান দাদুবে, দাদুভাই ক্রিশ্চিয়ান দাদুবে, বুঝছো? ক্রিশ্চিয়ান দা রোনালদো আছেন একজন খেলোয়াড়, আচ্ছা, ক্রিশ্চিয়ান দাদুবে 1955 সালে লাইসোসোমের নামকরণ করে। 1955 সালে তো আরেকটা কিছু আমরা পাইছিলাম, একটু আগে পড়াইছিলাম তোমাদের, রাইবোজোম পড়ানোর সময় কিছু একটা পাইছিলাম। রাইবোজোমের নাম তোমার হচ্ছে রাইবোজোম দেওয়া হয়েছিল, প্যালেডে রাইবোজোম নাম দিয়েছিলেন 1955 সালে, একটু আগে পড়ালাম না? 1955 সালে একটা জেনারেল পড়াইছি, কি বলতো, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী শব্দটা বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, এই লাইসোসোম কোথায় পাওয়া যায়? লাইসোসোম উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি যা হয় সেগুলোকে প্যাকেটিং কে করে? গলজি বডি প্যাকেট করে, অর্থাৎ গলজি বডি কর্তৃক প্যাকেটকৃত, কিন্তু উৎপন্ন হয়েছে থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে পরীক্ষা যদি আসে যে লাইসোসোমের উৎপত্তি কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপর এটা প্যাকেট করে কে? গলজি বডি। প্যাকেট মানে আবরণ দেয়। আবরণ কয়টা আবরণ? এটার একটাই আবরণ, এক স্তর বিশিষ্ট আবরণ। এগুলো কিন্তু আবরণ না, এই যে এটা হচ্ছে আবরণ, বুঝছো, এই যে এটা। আচ্ছা, যাই হোক, কোথায় কোথায় এই তোমার হচ্ছে লাইসোসোম পাওয়া যায়? লাইসোসোম পাওয়া যায় লিঙ্কে, এই যেখানে লিঙ্ক লিখে রাখছি। লাইসোসোম পাওয়া যায় কোথায় বলো তো? লিঙ্কে লাইসোসোম পাওয়া যায়। এল দিয়ে হচ্ছে লিভার, এল দিয়ে লিউকোসাইট, আর আই দিয়ে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন হচ্ছে ক্ষুদ্রান্ত, আর এন দিয়ে হচ্ছে নার্ভ, আর কে দিয়ে? কিডনি। অর্থাৎ লিভার, লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, আই দিয়ে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, এবং এন দিয়ে হচ্ছে নার্ভ, আর কে দিয়ে হচ্ছে কিডনি। অর্থাৎ লিঙ্কের এল দিয়ে লিউকোসাইট, লিভার, এগুলোতে পাওয়া যায়। লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, আই দিয়ে হচ্ছে ইন্টেস্টাইন, এন দিয়ে হচ্ছে নার্ভ, কে দিয়ে হচ্ছে কিডনি। এই সকল জায়গাগুলোতে লাইসোসোম পাওয়া যায় মূলত। লাইসোসোম প্রায় সব প্রাণী কোষে আছে,
বৃক্ক মানে কিডনি, অন্ত্রের আবরণী অর্থাৎ ক্ষুদ্রাঙ্ক, ক্ষুদ্রান্ত মানে ইন্টেস্টাইন, এগুলোতে লাইসোসোম আছে, কিন্তু আরবিসিতে লাইসোসোম নাই, ডব্লিউবিসিতে আছে। লিউকোসাইট মানে কিন্তু ডব্লিউবিসি, এই যে লিউকোসাইট বললাম না, লিউকোসাইট মানে ডব্লিউবিসি, শ্বেত রক্তকণিকাতে আছে। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোসোম আবিষ্কার হয়েছে, এটার নাম স্পেরিওসোম। এটার আবরণ এক স্তর বিশিষ্ট, এক স্তর এক ঝিল্লি বিশিষ্ট আবরণ থাকে স্পেরিওসোমে। আচ্ছা, আমরা লাইসোসোম পরে শেষ করব, কারণ আমার এখানে যে সামনের প্লটেই তোমার বিল্ডিং তুলতেছে, আরেকটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আওয়াজ আসতেছে না একটা ঘের ঘের। আচ্ছা, সকাল হয়ে গেছে আর কি, এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 5:33। ওকে, অলিওসোম এক স্তর বিশিষ্ট উদ্ভিদ কোষে যে লাইসোসোম পাওয়া যায় তার নাম হচ্ছে অলিওসোম, এটাকে স্টেরিওসোমও বলা হয়, এটাও এক স্তর বিশিষ্ট। তাহলে লাইসোসোমের আবরণটা এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট আর কেউ নাই, পারক্সিসোম আর লাইসোসোম, আর সবাই 2 স্তর বিশিষ্ট, শুধু সেকেন্ডারি কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, এই যে লাইসোসোম, লাইসোসোমের ভিতরে কি আছে জানো? লাইসোসোমের ভিতরে যত হাইড্রোলাইটিক এনজাইম আছে, হাইড্রোলাইটিক, হাইড্রো মানে পানি, লাইটিক মানে ভেঙে ফেলা, অর্থাৎ এই হাইড্রোলাইটিক এনজাইম সব কিছুকে ভাঙ্গাচুরি করে ফেলে, ভেঙে ফেলে। তাহলে এই হাইড্রোলাইটিক এনজাইমটা কি বাইরেতে দেওয়া যাবে নাকি বাইরেতে দেওয়া যাবে না? যখন দরকার, যখন আমার ভাঙ্গাভাঙ্গি করা দরকার তখন বাইরেতে দিব, আর যখন আমার দরকার নাই ভাঙ্গাভাঙ্গি তখন বাইরেতে দিব না। তাহলে আমি যদি চাই যে লাইসোসোমের ভিতরে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে এটা বের হবে না, আমি চাচ্ছি এটা বের হইতে দিব না, আমি যদি বের হইতে দিতে না চাই তাহলে এটার চারপাশে কি দিতে হবে? আমার ব্যারিয়ার দিতে হবে, তাই না? এইখানে আমার চারপাশে স্টেবিলাইজার দিতে হবে, স্টেবল করতে হবে এই প্রাচীরটাকে। তাহলে লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করার জন্য বা ভিতরে এনজাইমগুলোকে বাইরে বের হয়ে আসতে যাতে না পারে, এর জন্য লাইসোসোমের প্রাচীরে কি দেওয়া হয়? লাইসোসোমের প্রাচীরে স্টেবিলাইজার দেওয়া হয়, যেমন কোলেস্টেরল, কর্টিজেন, এগুলা দিয়ে স্টেবল করা হয়। স্টেবল মানে স্থিত করা হয়, যাতে ভেতরের এনজাইমগুলো বাইরে বের হয়ে আসতে না পারে। বাইরে বের আসলে সমস্যা আছে, ধরো এটা একটা বড় কোষ, এটা একটা বড় কোষ, হ্যাঁ, এই কোষের ভিতরে লাইসোসোম আছে, লাইসোসোমের ভিতর থেকে যদি এনজাইমগুলো বাইরে বের হয়ে আসতে পারে তাহলে এখানে আরও যত ক্ষুদ্রাঙ্গ যা আছে না, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম যা আছে না, সব বাইরে ধ্বংস করে ফেলবে। মানে লাইসোসোম নিজেও মরে, আশেপাশের কোষের অঙ্গাণু সবাইরে মেরে টোটাল কোষটাকে ধ্বংস করে ফেলে, বুঝছো? এর জন্য ওরা সুইসাইডাল স্কোয়াড বলা হয়, খারাপ আছে। আচ্ছা, যাই হোক, আমরা চাচ্ছি যে ভিতরে এনজাইমগুলো বের হবে না, তার জন্য আমরা এই প্রাচীরটাকে স্টেবল করি। স্টেবল করি কি দিয়ে? কোলেস্টেরল আর কর্টিজেন দিয়ে স্টেবল করি, যা দিয়ে সেগুলোকে স্টেবিলাইজার বলে। তাহলে কোলেস্টেরল আর কর্টিজেন হচ্ছে স্টেবিলাইজার। এবং মাঝে মাঝে আমরা যদি চাই যে ভিতর থেকে এনজাইম বের হয়ে যাক এবং এখানে আশেপাশে যা আছে সব টোটাল কোষটা ধ্বংস হয়ে যাক, এরকম টাইপের কিছু চাই, তাহলে এখানে আমরা কি দিতে পারি? ঝিল্লিটাকে বিদীর্ণ করতে সাহায্য করার জন্য ল্যাবিলাইজার দিতে পারি। ল্যাবিলাইজার যদি দেওয়া হয় তাহলে এই প্রাচীরটা পাতলা হয়ে যাবে এবং ভিতরে এনজাইমগুলো বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে আসলে এই ব্যাপারটাকে বলা হয় অটোলাইসিস, মানে নিজে নিজে ধ্বংস হয়ে গেল লাইসোসোমটা ভিতর থেকে হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের করে দিচ্ছে এবং নিজে ফেটে গেল। এই ফেটে গেল মানে নিজে ধ্বংস হয়ে গেল, নিজে ধ্বংস হয়ে যাওয়াকে বলে অটোলাইসিস। এবং টোটাল এই কোষের ভিতরে আরও যত অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলোর সাথে সাথে ধ্বংস হয়ে যায়। মানে ও যখন ফেটে যায় তখন হাইড্রোলাইটিক এনজাইম বের হয়ে আসলে এখানে যত মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম আর যা যা আছে সবই ধ্বংস হয়ে যায়। এটাকে বলা হয় অটোফ্যাগি। এবং এই টোটাল কোষটা একটা পরিপাক থলিকা হয়ে যায় এবং এই টোটাল ব্যাপারটাকে বলা হয় এই কোষটা ধ্বংস হয়ে যায় আর কি। এই জন্য লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কি বলা হয় বলো তো? লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। এখানে কিন্তু অনেক ধরনের এনজাইম আছে, তুমি একবার রিডিং দিলে পারবা। এখন কথা হচ্ছে, একটা কোষের ভিতরে লাইসোসোম আছে সাইটোপ্লাজমের ভিতরে, তাহলে কোষটার ক্ষতি হচ্ছে না কেন? এই লাইসোসোমের কাজ করার জন্য অম্লীয় পরিবেশ দরকার, অ্যাসিডিক পরিবেশ দরকার, কিন্তু আমাদের কোষের পরিবেশটা নিউট্রাল, পিএস এর মান 7। কোষের সাইটোপ্লাজমের পরিবেশটা কীরকম? সাইটোপ্লাজমের পরিবেশটা থাকে নিউট্রাল, পিএস এর মান 7। তাই এখানে আমাদের এই লাইসোসোম তেমন কোনো কাজই করতে পারে না, লাইসোসোম ক্ষতি করতে পারে না। কিন্তু প্রয়োজনে সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে হাইড্রোজেন আয়ন এনে পরিবেশটাকে লাইসোসোম কি করে নিতে পারে? অ্যাসিডিক করে নিতে পারে। হাইড্রোজেন আয়ন যেখানে সেখানে তো অ্যাসিডিক পরিবেশ, অম্লীয় পরিবেশ তৈরি করে নিতে পারে, অম্লীয় পরিবেশ তৈরি করে নিয়ে লাইসোসোম কাজ করতে পারে, সেটা যখন ফেটে যাওয়ার ইচ্ছা হয় তখন। আচ্ছা, যাই হোক, লাইসোসোম ফ্যাগোসাইটিক প্রক্রিয়াতে জীবাণু ভক্ষণ করে এবং আমাদের যখন তীব্র খাবারের অভাব হয় তখন লাইসোসোম ফেটে যায়। লাইসোসোমের ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম আছে, বিগলনকারী এনজাইম আছে, বিগলনকারী এনজাইমগুলো বাইরে বের হয়ে যায় এবং বাইরে বের হয়ে আশেপাশে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোকেও
মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। তীব্র খাবারের অভাবে এই প্রাচীর ফেটে যায়, লাইসোজোমের প্রাচীর ফেটে গেলে এর ভেতরের এনজাইমগুলো বাইরে হয়ে যায় এবং আশেপাশে যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে বিনষ্ট করে ফেলে, টোটাল কোষটাই ধ্বংস হয়ে যায়। এটাকে বলে অটোফ্যাগি বা স্বগ্রাস। এটা কিন্তু ক্ষতে আসবে যে অটোফ্যাগি বা স্বগ্রাস বলতে কি বুঝো, বা লাইসোজোমকে কেন সুইসাইডাল স্কোয়াড বলা হয়, আত্মঘাতী থলিকা বলা হয়, কারণ সে নিজে মরে, প্রথমে নিজের ভিতরের এনজাইমগুলো বের করে, নিজে মরে, তারপর আশেপাশে যারা আছে তাদের সবাই মরে। ব্যাপারটা এরকম যে আমি একা কেন মরবো, মরলে তোরা সবাই মরবি, আমার সাথে সবাই নিয়ে মরবো, এই টাইপের কাজ কারবার করে হচ্ছে আমাদের এই লাইসোজোম, বুঝছো? লাইসোজোমকে এর জন্য সুইসাইডাল স্কোয়াড বলা হয়। এবং লাইসোজোম ক্যান্সার সৃষ্টি করতে পারে। শুক্রাণুর লাইসোজোম থেকে হাইলুরোনিডেস নামক এনজাইম সৃষ্টি হয়। ধরো একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু ফার্টিলাইজ করবে, অনেকগুলো শুক্রাণু হয়তো আসে, তাই না, একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করার জন্য, কিন্তু যে ড্রিল করতে পারে, ছিদ্র করতে পারে, ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে পারে, সেই সাকসেস হয়। তো এই ড্রিল করার জন্য একটা হাইলুরোনিডেস এনজাইম আছে, শুক্রাণুর মাথার মধ্যে থাকে হাইলুরোনিডেস এনজাইম, ম্যাক্রোজোমের ভিতরে থাকে। এটা শুক্রাণুর লাইসোজোমের থেকে হাইলুরোনিডেস নামক এনজাইম নিঃসরণ হয়, যেটা ডিম্বাণুর আবরণকে বিগলিত করতে সাহায্য করে। এরপর ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াসটা ঢুকে যায়। তোমরা ভিডিও দেখো না অনেক, যে এরকম ডিম্বাণুর ভিতরে শুক্রাণু প্রবেশ করতেছে, কেমনে প্রবেশ করে, ডিম্বাণুর আবরণটাকে ড্রিল করতে হয়, ড্রিল করে তারপর ভিতরে প্রবেশ করে। ড্রিল করার জন্য এনজাইম দরকার, কি এনজাইম? হাইলুরোনিডেস এনজাইম। এটা লাইসোজোম থেকে খরিদ হয়, শুক্রাণু লাইসোজোম থেকে। ওকে, ব্যাপারগুলো তাহলে আমরা বুঝছি, তাই না? তাহলে এগুলো একটু পড়ো। এটা এখানে রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্য দেওয়া আছে। রাইবোজোম তো কোনো আবরণই নেই, লাইসোজোমে তাও আছে একটা আবরণ, এক স্তর বিশিষ্ট আবরণ। রাইবোজোম খণ্ড আছে, 2টা খণ্ড, কিন্তু লাইসোজোমের কোনো খণ্ড নাই। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, আর লাইসোজোম করে অন্তঃকোষীয় পরিপাক করে। রাইবোজোম ছড়ানো ছিটানো থাকে সাইটোপ্লাজমে, আর লাইসোজোমও সাইটোপ্লাজমে থাকে। পড়লা, বুঝছো পার্থক্যটা? এরপর আমরা দেখতে পাচ্ছি পাবা ক্যারোটিন দিয়ে আমরা এখানে নেমোনিকের সাহায্যে সবগুলো কাজ মনে রাখতে পারি। পি দিয়ে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগো, অনেকে ভাবো যে ফ্যাগো বানান মনে এফএজিও, না, পিএইচএজিও, ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে আমাদের লাইসোসোম। অটোফ্যাগি, স্বগ্রাস, অটোলাইসিস, অকেজো কোষকে ধ্বংস করার প্রক্রিয়া নাম হচ্ছে অটোলাইসিস প্রক্রিয়া। বিগলনকারী এনজাইমকে ধারণ করে রাখে, অম্লীয় পরিবেশ তৈরি করে, অ্যাসিডিক পরিবেশ তৈরি করে যখন তার দরকার। ক্যারাটিন প্রস্তুত করে, দিয়ে আরেকটা মনে রাখতে পারি, ক্যান্সার সৃষ্টি করে। বিভিন্ন নিউক্লিয় কোষ বিভাজনের সময় কোষীয় নিউক্লিয় আবরণ ভাঙে, ধর একটা কোষকে বিভাজিত করতে হবে, ভাঙতে হবে, তখন এই যে আবরণগুলো থাকে না, এই আবরণগুলো ভাঙে, নিউক্লিয়াসের আবরণ ভাঙে একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস তৈরি করে। যাই হোক, ভাঙ্গাভাঙ্গি যত কাজ আছে ভাই, এই ভাঙ্গাভাঙ্গির কাজ হচ্ছে লাইসোজোম করে। এটা পাবা ক্যারোটিন দিয়ে মনে রাখতে পারবো। আচ্ছা, ওই যে বন্ধ হয়ে গেছে, একটু আগে ঘের আওয়াজ হচ্ছিল, তাই না? পাশে আমাদের একটা বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিংয়ের আওয়াজ। তাহলে তুমি কি করবা? রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্যটা খুব ভালো করে পড়ে ফেলবা। এরপর আমাদের আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালিকার বিন্যাস। বিজ্ঞানী কেইথ আর পোর্টার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সঙ্গীরা সহ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছিলেন, আবিষ্কার করছিলেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় পাওয়া যায়? যকৃততে, অগ্নাশয়ে আর অন্তঃক্ষরা গ্রন্থিতে। অন্তঃক্ষরা গ্রন্থির ইংরেজি নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থিতে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যকৃতে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অগ্নাশয়ে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আমরা মনে রাখবো LEP দ্বারা। কি দ্বারা মনে রাখবো বলো তো? LEP দিয়ে মনে রাখবো যে লেপে পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 রকমের, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম লাগানো থাকে না, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে। এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরিতে সাহায্য করে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরিতে সাহায্য করে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভৌত গঠন সিস্টার্নি, ভ্যাসিকল আর টিউবিউল। তোমার কি মনে আছে গলজি বডি পড়ার সময় গলজি বডি 3টা তুমি হচ্ছে প্যাটার্ন পড়ছিলা ভৌত গঠন, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুল। আর এখানে পড়তেছে সিস্টার্নি, ভ্যাসিকল, টিউবিউল। তাহলে টিউবিউলটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর ভ্যাকুলটা হচ্ছে গলজি বডিতে। পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটা গলজি বডির প্রকারভেদ নয়, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুল, টিউবিউল, অ্যান্সার কি হবে? টিউবিউল। নিচের কোনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন নয়, সিস্টার্নি, ভ্যাসিকল, টিউবিউল, ভ্যাকুল, কি হবে অ্যান্সার? ভ্যাকুল হবে, বুঝছো? কারণ এখানে ভ্যাকুল নাই, ওখানে টিউবিউল নাই। এই দেখো সিসিভি, সিস্টার্নি, ভ্যাসিকল, ভ্যাকুল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য আমি কি বলছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য, আচ্ছা শুরুতে চলে আসছি, কি হলো দাঁড়া এক মিনিট। কোথায় চলে আসলাম? আচ্ছা যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাস হচ্ছে, দেখো কি বের হয়ে গেছে,
আমরা আগামী ক্লাসে তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পড়াবো তোমাদের, বুঝছো? ফাইলটা যেন কোথায় চলে গেছে। আরিফ হলো ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে এই ক্লাসটা আপলোড দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানেই থাক, আজকে এইটুকুই।